বলেন, আপনার বনে আমরা থাকি, এখানে সর্বোচ্চ নিরাপদে থাকার কথা ছিল, অথচ এখান থেকেই আমার ভাইকে আমি হারালাম। আর এখনো আপনি চুপ করে বসে আছেন। আপনার বন থেকে একজনকে তুলে নিয়ে গেল, আপনি কিছুই বললেন না। দেখো, তোমার তো শুধু একটা ভাই চলে গেছে, আর আমার কি কি চলে গেছে জানো তুমি? আমার ভাই চলে গেছে, আমার বনের একজন পশু চলে গেছে, আমার বন ঝুঁকির মধ্যে আছে, এমনকি তুমিও ঝুঁকির মধ্যে আছো। আমি এই সমস্ত সমস্যার মধ্যে আছি। তাহলে তুমি বুঝো তোমার থেকে আমি কি পরিমাণ ধৈর্য ধারণ করে এখনো এখানে বসে আছি। তুমি চিন্তা করো না, তোমার ভাই আমার ভাই, আমি আমার ভাইয়ের প্রতিশোধ নেবই। যে শাসক আমার ভাইকে খেয়েছে, ওকে সহ আমি খেয়ে ফেলবো, তোমাকে আমি কথা দিলাম। জানি না কি করব, যদিও আমার ভাই আমার উপর নির্যাতন করত, কিন্তু আমি কখনোই আমার ভাইকে ঘৃণা করতাম না, শুধু বোঝানোর চেষ্টা করতাম। ওই দিন আপনার সাথে দেখা হওয়ার পর এরপরে আমি আমার ভাইকে আর এক মুহূর্তের জন্য দেখতে পাইনি। সত্যি এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। আপনি যদি পারেন আমার ভাইকে যে হত্যা করেছে তাকে অন্তত হত্যা করেন, কারণ তার বেঁচে থাকার অধিকার নেই। তুমি কান্না করো না, তোমার দুঃখটা আমি বুঝি। তোমার চাইতে বেশি দুঃখ আমার হচ্ছে, কারণ ওই দিন আমি তোমার ভাইয়ের সাথে অনেক রাগারাগি করেছিলাম, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও আমি পাইনি। আর ক্ষমা চাওয়ার আগেই তোমার ভাইকে যে হত্যা করেছে তাকে আমি নিজ হাতে হত্যা করে তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। এরপর গরুটি ডাকুবাগের ডেরা থেকে তার নিজের বাসায় চলে গেল। আর এইদিকে ডাকুবাগের সেই গুপ্তচর ডাকু শিয়ালের ডেরার পাশে দিনের পরে দিন সময় পার করতে থাকলো। একদিন ডাকুবাগের সেই গুপ্তচর হঠাৎ একটি কথা শুনে আচমকা চমকে উঠল। শুনেছিস রে আমার সেনা, আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করলেন? আমি পরিকল্পনা করেছি আমাজন বনের সেই শাসককে হত্যা করব। এটা তো একদম ভালো পরিকল্পনা। তা এতদিন তাকে হত্যা করার পরিকল্পনাটা কি মনে মনে পুষে রেখেছিলেন নাকি? আরে না, ওকে বুঝতে দিয়েছি যে আমরা নিরপরাধ, আমরা কখনোই ওকে আক্রমণ করব না। আর যারা আমরা আক্রমণ করেছি এই তথ্যটা ওকে দিয়েছে, তারা ওই তথ্যটা মিথ্যা বলেছে। বাহ ওস্তাদ বাহ, আপনার বুদ্ধি আছে, মানতে হবে। তো এখন কিভাবে আক্রমণ করতে চান? ওকে আক্রমণ করব ভাবছি, তুই আর আমি দুইজনে একাই ওর বনে যাব, তারপর গোপনে ওকে উদ্দেশ্য করে আমরা দুইজন ওকে গুলি করে হত্যা করব। কি বলছেন ওস্তাদ? আমরা দুইজন এত বড় একটা ঝুঁকি নিয়ে ওখানে যাব? আমার তো মনে হয় আপনি থাকেন, আমরা যাই। না না, তোদেরকে আমি একা ছাড়তে পারবো না। বিশেষ করে এর আগে আমার একটা সেনাকে ওইখানে সেই শয়তানটা হত্যা করেছে। আর যদি এখন তোকে আমি ছেড়ে দেই, আর যদি তোকে হত্যা করে ফেলে, তাহলে তো আমি নিঃসঙ্গ হয়ে যাব। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তাই আমি নিজেই তোদের সাথে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কখন কোন পদক্ষেপটা নিতে হবে সেটার জ্ঞান বা বুদ্ধি তোদের কাছে কিছুই নেই। আমি তোদের সাথে থাকলে যুদ্ধ পরিকল্পনাটা খুব সুন্দরভাবে পরিচালিত করা যাবে। ঠিক বলেছেন ওস্তাদ। তাহলে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এখন আমার কি করতে হবে সেটা বলেন। তুই একটা কাজ কর, আজকে রাতে তৈরি হয়ে নে, আমরা খুব রাতে রওনা দেব। ঠিক আছে, আপনার যা আদেশ। এই কথা শুনে ডাকুবাগের সেই গুপ্তচর দ্রুত গতিতে তার শাসকের কাছে চলে গেল। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ! কিরে আমার গুপ্তচর, এভাবে হাঁপাতে হাঁপাতে আসলি হঠাৎ কি মনে করে? গুরুতর কোনো খবর আছে নাকি রে? ওস্তাদ, গুরুতর গুরুতর চাইতেও গুরুতর খবর আছে।
যা শুনলে আপনি চমকে উঠবেন। কি হয়েছে বল। ওস্তাদ, আগামীকাল ভোর ভোর আপনাকে হত্যা করতে আসছে ওই বনের ডাকু শিয়াল ও তার সেনা। কি বলছিস? তারা কতজন আসছে, কিছু জানিস তুই? ওস্তাদ, ওরা শুধু 2 জন আসবে, ডাকু শিয়াল আর ডাকু শিয়ালের সেনা, আর অন্য কাউকে আনবে না। ওরা চুপি চুপি সারে এসে আপনাকে দেখে অতর্কিত হামলা করে আপনাকে হত্যা করবে। এই পরিকল্পনাটা ও সাজিয়েছে। হা 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 হা। তুই আমাকে খবরটা দিয়ে নিশ্চিত করলি, এই জন্য তোকে ধন্যবাদ। ওস্তাদ, আপনি আমাকে ধন্যবাদ দিবেন না। আপনার উপকার করতে পারলে নিজেকে আমি ধন্য মনে করি।